চিত্রাঙ্গনা লেখিকা ইসরাত জাহান জেরিন পর্ব ৮। সন্ধ্যা নেমেছে। হিলচিয়া গ্রামের আকাশ ধীরে ধীরে গভীর অমানিশে ঢেকে যাচ্ছে। ধান ক্ষেতের আলপথ ধরে দিনের শেষে ঘরে ফিরছে মানুষ, কেউ কাঁধে কাস্তে, কেউ বা মাছ ভরা ঝুড়ি হাতে। বাঁশঝাড়ের মাথায় সূর্যের শেষ আলো ফিকে হয়ে এসেছে। নদীর বুকে রক্তিম আভা ফেলে ডুবে গেছে দিনের শেষ সূর্য। দূরে মসজিদ থেকে ভেসে আসছে মাগরিবের আজান। সেই সুরের মাঝে মিলিয়ে যাচ্ছে জেলেপাড়ার ঘর থেকে ভেসে আসা হারিকেনের টিমটিমে আলো। জলিল আজ খুশি, অনেকদিন পর কপাল খুলেছে। বড় বড় রুই আর পাঙাশ ধরা পড়েছিল কাল রাতে জালে। বাজারে ভালো দামও পেয়েছে, হাতে টাকা এসেছে। তাই ভাবলো আজ জুনাইফার পছন্দের কিছু আনবে। 7 মাসের অন্তঃসত্ত্বা তার বউ। কত কিছুই তো খেতে ইচ্ছে করে এই সময়, কিন্তু সে কখনো কিছু চায়নি। জলিল নিজে নিয়েই এসেছে 2টো কবুতরের বাচ্চা। জুনাইফার কবুতরের মাংস অনেক পছন্দ। আধার ঘনিয়ে এসেছে, এখন শুধু বাড়ি পৌঁছাতে পারলেই হয়। জলিলের বাড়ি ঘোড়াউত্রা নদীর তীরে। জেলেপাড়ার মানুষ সে, জলিলের স্ত্রী, পরিবারে কেউ নেই, এতিম মেয়ে সে। আজ কবুতর দুটো দেখলে হয়তো অনেক খুশি হবে, হেসে বলবে, এগুলো আমার জন্যে আনছেন? আচ্ছা, আপনি আমারে কতখানি ভালোবাসেন? জলিল তখন জুনাইফার কপালে চুমু খেয়ে বলবে, ওই যে নদীর পানি দেখতেছস না জুনাইফা, আমার ভালোবাসা তার চেয়েও বহুত, তার চেয়েও বেশি ভালোবাসি আমি তোরে। ভ্যান গাড়ি রাখার পরপরই সে হাঁক ছাড়ল, কিরে জুনাইফা, কই গেলি? দেখ তোর লাইগা কি আনছি। কোনো সাড়া নেই, আশপাশ নীরব, শুধু রাতের পোকাদের একঘেয়ে ডাক। জলিল বাড়ির উঠানে দাঁড়িয়ে কবুতর দুটো জমিনে রেখে লুঙ্গির গিট ঠিক করে একবার চারপাশে তাকায়। বাড়ি আজ কেমন যেন অন্ধকার আচ্ছন্ন। জুনাইফা বাইরে হারিকেন কেন জ্বালালো না? জলিল আরও কয়েকবার জুনাইফার নাম ধরে ডেকে ঘরে প্রবেশ করলো। মাটির ঘর তাদের, জলিলের আজকের আর দরজায় কড়া দেওয়ার প্রয়োজন হয়নি। দরজা আগে থেকেই খোলা ছিল। জলিলের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে ধীর পায়ে ঘরের ভেতর প্রবেশ করলো। ঘরের মধ্যে টুকটাক কিছু জিনিস ছিল, তাও সিরিয়ে সটিয়ে আছে। বুকের ভেতর কেমন যেন একটা চিনচিনে ভয় জেগে উঠল জলিলের। সে ফাঁকা ঢোক গিলে শয়নকক্ষে যেতেই ভেতরটা থমকে যায়। ঘরের মধ্যে কুপি জ্বলছে, মৃদু আলো তার। 4-5 জন যুবক রুমের ভেতর উপস্থিত, 2জন বসে আর 3জন দাঁড়িয়ে। জলিলের চোখ তার স্ত্রীকে খোঁজে। জুনাইফাকে চৌকির সঙ্গে বেঁধে রাখা হয়েছে, মুখে কাপড় গুজে দেওয়া, হাত পা বাঁধনে আবদ্ধ। শাড়ির আঁচলটা বুকের উপর থেকে সরে মাটিতে হামাগুড়ি খাচ্ছে। শরীরের নানা জায়গায় ক্ষত, কপাল থেকে একদলা মাংস উঠিয়ে নেওয়া হয়েছে, সেখানটায় তাজা রক্ত শুকিয়ে জমাট বেঁধে গেছে। জলিল দৌড়ে জুনাইফার দিকে এগিয়ে আসতেই দাঁড়িয়ে থাকা ছেলে 3টে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে তার উপর। তোরা আমার জুনাইফার লগে কি করতেছোস? ক্যাডা তোরা? জলিলের ক্ষিপ্ত কণ্ঠ। কিন্তু কেউ কোনো উত্তর দিল না, বরং একজন দমকা হওয়ার মতো উড়ে এসে তার পাঁজরে রডের বাড়ি বসিয়ে দিল। মুহূর্তে একটা বিকট শব্দ ছড়িয়ে পড়ল ঘরে, হাড় ভাঙার শব্দ। উফ! জলিলের মুখ থেকে বেরিয়ে এলো গুমড়ে ওঠা শব্দ। তবুও তারা থামল না। একের পর এক আঘাত আসতে লাগলো। মাথা ফেটে রক্ত ঝরছে, চোখ ফুলে অন্ধকার। জুনাইফা ছটফট করছে, তার গোঙানি কান্নার মতো শোনাচ্ছে। চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়ছে। একটা চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো এক যুবক, মুখে ব্যঙ্গের হাসি। তার নাম সিফাত। সে ধীরে ধীরে এগিয়ে এসে রডের মাথাটা জলিলের চিবুকে ঠেকিয়ে বলল, শালা মারা খাইয়াও দেখি তোমার দম ফুরাই না দেখি, শরীর ভরা চুলকানি কেন এত? জলিল আবারও গর্জে ওঠার চেষ্টা করে, তবে কিছু করার আগেই পিঠের ওপর আরেকটা বাড়ি পড়ে। আবারও পিঠ ভেঙে নুয়ে পড়ে জলিল। সে অস্পষ্টভাবে ফোঁস করল, আমার বউরে সাইডা দে। তুই জানোস তোর আজরাইলরা কেন এখানে আসতে? ওলে বাবা, জানোস না? খারা একটা ডোজ নিয়া লই, তারপর তোরে আরামসে সব কইতাছি। সিফাত পাশের ছেলেটার দিকে তাকাতেই সে পকেট থেকে একটা সিরিঞ্জ বের করে হাতে তুলে দেয়। সিফাত হোলস্টার থেকে একটা পিস্তল করে সিরিঞ্জের সঙ্গে মেঝেতে রাখলো। তারপর দাঁড়িয়ে থাকা ছেলেটিকে উদ্দেশ্য করে বলল, এই সোহেল, রামদা কই? ওইটাও দে। জুনাইফার পাশে দাঁড়িয়ে থাকা সোহেল হাতের রামদাটা এগিয়ে দেয় সিফাতের দিকে। সিফাত দা, পিস্তল আর ড্রাগস 3টাই জলিলের সামনে সাজায়। ঘাড় চুলকে রক্তের দিকে চেয়ে বলে,
জীবনে কিছু জিনিস দেখাও না দেখার ভান ধরতে হয়। সব কিছুতেই যদি এত ফাল পারস তো মারা তো খাইবি। মানলাম আমাকে বড় ভাইয়ের কোনো একটা কাম তোর চোখে পইড়াই গেছে, তাই বললে তুই পুরো কিশোরগঞ্জের অলিতে গলিতে সব কইয়া বেড়াইবি? সিফাত জোনাইফার দিকে তাকালো, ফের জলিলের দিকে চেয়ে বলল, ওর বাচ্চা হইব ভালো, তবে বাচ্চাটার কপাল কইরা। স্যার, না পারবো হেই দুনিয়াতে আইতে, না পারবো মার্ডারে দেখতে, আর না পারবো বাপরে দেখতে। খারা সোনা, তোর বাচ্চারে বাহিরে আইনা কই, তুই দুনিয়ায় আসার আগেই মরছট তোর বাল পাকনা বাপের লইগা। জলিলের চোখে জল, তার কণ্ঠ মিয়ে এসেছে, তবু সে বলল, আমারে যা করার কর, আমার বউ বাচ্চারে ছাইড়া দে। ছেলেগুলো উচ্চস্বরে হেসে উঠল। সিফাত এবার হাতের রডটা শরীরের শক্তি দিয়ে জলিলের গলার মধ্যে ঢুকিয়ে দেয়। গলার রগ ছিঁড়ে তাজা রক্ত বেরিয়ে আসে। জলিল রক্ত বমি করে, শরীর তার ঢলে পড়ে, শরীরে আর এক ফোঁটাও শক্তি বেঁচে নেই। জলিলের চোখ এখনো খোলা, তবে চোখে কেবলই অশ্রু জমে আছে। এই চোখে লুকিয়ে আছে স্ত্রী সন্তানকে বাঁচানোর আর্তনাদ। সিফাত ছেলেগুলোর দিকে ইশারা করতেই তারা জুনাইফার হাত পায়ের বাঁধন খুলে দেয়। জুনাইফা হাতটা স্বামীর কাছে যেতে নিলেই সোহেল তার চুলের মুঠি টেনে ধরে চৌকিতে ধুরুম করে ফেলে। উপুর হয়ে পড়াইতে পেটে ভয়ানক ব্যথা অনুভব হয়। আল্লাহ বলে চিৎকার করে ওঠে। চারজন ছেলে মিলে শক্ত করে চেপে ধরে জোনাইফার হাত পা। সিফাত হাতে বড় ছুরিটা নিয়ে এগিয়ে আসে, মুখে বিশ্রী হাসি এঁকে জলিলকে উদ্দেশ্য করে বলল, আমাদের ভাইয়ের নামে অভিযোগ করার ফল দেখ জলিল, ভালো কইরা দেখ। আমরা মানুষরে দ্বিতীয়বার সুযোগ দেই না। নদীর ঘাটে যা দেখছ তা পেটের মধ্যে রাখলে হয়তো আজকে ভাই তোর অবস্থায় বদলাইয়া দিত, তবে সবই হইল কপাল। জলিলের জুনাইফার পেটের উপর ছুরি চালায় সিফাত। হেসে ছেলেগুলোকে বলল, চল দেখা যাক বাচ্চাটা মাইয়া নাকি পোলা। জলিলের দেহে তখনও খানিক নিভু প্রাণ ছিল, তবে সে কিছুই করতে পারছে না, শুধু জলই গড়াচ্ছে। মাটির তৈরি মেঝে রক্তের বন্যায় ভেসে গেছে। আর একটু পর এই মাটির দেহ হয়তো মাটিতে মিশে যাবে। তবে মৃত্যুটা এত জঘন্যভাবে কাপুরুষের মতো না হলেও পারত। মৃত্যুর থেকে যন্ত্রণা হচ্ছে স্ত্রী সন্তানকে বাঁচাতে না পারা, তাদের নিষ্ঠুর পরিণতি নিজ চোখে দেখা। জুনাইফাও নিজেকে বাঁচাতে একসময় ব্যর্থ হয়। জুনাইফা হাঁপ ছেড়ে দিয়ে নেতিয়ে পড়তে সিফাত প্রাণ ভরে হাসে। নিজের কাজ শেষ করে শার্ট পরতে পরতে ছেলেগুলোকে বলে, ওগরে আর মারতে হইব না, আমরা ভাইয়ের কাম কইরা দিছি, তবে প্রমাণও তো রাখা যাইব না, ঘরে আগুন লাগাইয়া দে, মানুষ মনে করব দুর্ঘটনায় জান খোয়াইছে। ছেলেগুলো তাই করে। আগুন লাগতেই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে সবাই। ঘাটে নৌকা অপেক্ষা করছে তাদের জন্য। নৌকা দিয়ে কিছুটা গিয়ে ট্রলারে উঠবে সবাই। অনেকটা পথ গিয়ে সিফাত আরেকবার পিছন ফিরে তাকায়। দাও দাও করে আগুন জ্বলছে। হয়তো এতক্ষণে গর্ভের বাচ্চাটাও আগুনের আঁচ টের পেয়েছে। মনে মনে হয়তো মায়ের প্রতি খুব করে অভিমান করে বলছে, আমাকে কেন বাঁচালে না মা, আমার তো কোনো দোষ ছিল না। সন্ধ্যা হয়েছে সেই কখন। ফারাদ চিত্রার পেটের উপর থেকে শাড়ি সরিয়ে শক্ত করে তার কোমর চেপে ধরে উবুর হয়ে ঘুমাচ্ছে। গা উদাম, শরীরে কাপড় থাকলে নাকি এলাহি সাহেবের আবার ঘুম আসে না। গরম লাগে, গা চুলকায়, অ্যালার্জির সমস্যা আছে, কত কি আরও। আচ্ছা, মেয়েদের কি এসব সমস্যা হয় না? ওই তারা তো এভাবে ঘুমায় না। চিত্রার ভীষণ রাগ হয়। তার উপর এই লোক আবার স্বামীর অধিকার দেখাচ্ছে। কি শক্তভাবে চেপে ধরে আছে তার সরু কোমরটাকে, মনে হচ্ছে বাপদাদার সম্পত্তি। বৈধ স্বামী বিধায় সব সহ্য করছে, তা না হলে জায়গা মতো গুঁতো মেরে বংশের বাতি ফুটো করে দিত। চিত্রা নিজেকে ছাড়ানোর জন্য নড়ে চড়ে ওঠে, তাতে কাজ হয় না, বরং ফারাজ তাকে নিজের বুকে আরও শক্তভাবে গেঁথে নেয়। চিত্রা ঠোঁট উল্টে বলে, এর মানে আপনি ঘুমাননি, ইচ্ছে করে এসব করছেন? ছাড়ুন। ফারাজ চিত্রার বুকের মধ্যিখানে মুখ গুজে জড়ানো কণ্ঠে বলল, আরে বউ, এত নড়াচড়া কেন করো? মির্কি রোগ আছে নাকি? আমার তো নেই, তবে মনে হচ্ছে আপনার আছে। আচ্ছা, আপনার গা থেকে সবসময় এলাচির গন্ধ আসে কেন? ফারাজ মাথা উঠিয়ে বলে, আমি ক্লাইভ ক্রিস্টিয়ান পারফিউম ইউজার যে। কত দাম এটার ধারণা আছে? গন্ধ গন্ধ করছো কেন? ঘ্রাণ বলো। চিত্রা তাচ্ছিলের সঙ্গে বলে, ভালোই তো, এত টাকা খরচ করে আপনি তাহলে গুঁয়ো কিনেন দেখছি। ফারাজ ভ্রু কুচকে চিত্রার দিকে চোখ তুলে তাকায়, গালে একটা চুমু দিয়ে বলে, তোমায় দেখে না আমার বড্ড আদর ডোনেশনের ইচ্ছে হচ্ছে। ক্লোজ আপ প্রিয়তমা। দূরে যান তো, কাছে আসার চেষ্টা করলে ঘুষি মেরে নাক বোচা করে দিব। ফারাজ হেসে এক ঝটকায় ওঠে, চিত্রার উপরে ঝুঁকে হাত দুটো শক্ত করে চেপে ধরে বলে,
আজ তো ডোনেশন আমি করবই বউ। দেখি কিশোরগঞ্জের আগুন সুন্দরী আমার মানব সেবা থেকে নিজেকে কি করে বঞ্চিত করে। ফারাজ চিত্রার আরও কাছে এগিয়ে আসতেই চিত্রার ভয়ে চোখ মুখ খিচে আসে। ফারাজ ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে যাওয়ার আগেই চিৎকারে মনোযোগ নষ্ট হয় তার। অন্দরমহল থেকে কারো কান্নার শব্দ আসছে, আর্তনাদের শব্দ ভেসে উঠছে। চিত্রা ছটফট করে ওঠে। সরুন বলছি, আমাকে যেতে দিন। ফারাজ বিরক্ত হয়ে চিত্রাকে ছেড়ে দিয়ে মুখ গোমড়া করে বলে, শালার জনগণ কি আমাকে বাসরটা এই জন্মে আর করতে দিবে না? আজকাল দেশে আর ভালো মানুষ নেই রে। এখন মানুষ মানব সেবাও করতে দেয় না।